রাফিদ জ্যোতির হ্যাঁ সূচক কথায় ওর কাছে এসে ওর হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল, আমি পারছি না জুথি, আমি পারছি না, এভাবে আর পারছি না। জ্যোতি রাফিদের এমন কাজে হাতটা ওর থেকে ছাড়িয়ে একটু পিছিয়ে গিয়ে বলল, দেখো, তুমি কি বলতে চাও সেটা বলো। জুথি, তুমি কি কিছু বুঝতে পারো না? দেখো রাফিদ ভাই, আমি কিছু বুঝলেও সেটা সম্ভব না, আর না বুঝলেও সম্ভব না। কেন এভাবে বলছো? কারণটা তোমার জানা। কিন্তু সেটা তো তুমি মানো না, তাই না? দেখো, আমি সবটা মানি। তুমি মিথ্যা বলছো, তুমি তো আরিশকে ভয় পাও, ঘৃণা করো। দেখো, ভয় পাই মানে এই নয় সম্পর্কটা আমি মানি না। আমি তো তোমাকে ভালোবাসি জুথি। জ্যোতি রাফিদের এতুর কথায় ওকে এড়িয়ে চলে যেতে নিলে রাফিদ ওর হাতটা চেপে ধরে বলল, আমার কথা কিন্তু শেষ হয়নি, একটু গভীর কণ্ঠে বললাম। আমার হাতটা ছেড়ে কথা বলো। ছাড়বো না। তু তুমি একবার বলো আমাকে ভালোবাসো, আমি আমার আম্মু আব্বুকে বোঝাবো তুমি আরিশকে নয়, আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও। কেন? তোমার আম্মু আব্বুকে না বুঝিয়ে আমার সাথে থাকতে পারবেন না? তাদের অনুমতি কেন লাগবে? জুথি, তারা আমার মা বাবা। এক্স্যাক্টলি এটাই আপনাদের মধ্যে পার্থক্য। আপনি আপনার মা বাবার কথা ছাড়া আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনি তাদের বাধ্য সন্তান, কিন্তু উনি নয়। কারণ উনি আমার জন্য সব কিছু ছাড়তে পারেন, মারতেও পারেন, মরতেও পারেন, আর সবচেয়ে বড় কথা, আমি ওনাকে ভালোবাসি। এই বলে রাফিদ কোনো কথা না শুনে নিচে আর না গিয়ে চিলেকোঠার ঘরে চলে আসতেই রাফিদ ও জেদ দেখিয়ে জ্যোতির পিছন পিছন চিলেকোঠার ঘরে এসে ওকে ঘুরিয়ে ওর দুই বাহু চেপে হালকা চেঁচিয়ে বলল, সব সময় সম্মানটা সবার আগে আমি তোমায় দিতাম, এখন কেন এমন করছো? আরে রাফিদ ভাই, ছাড়ো আমাকে। না, আজ তোমার উত্তর হ্যাঁ হবে, তবে আমি তোমাকে ছাড়বো। আমি তোমাকে ভালোবাসি না, কয়বার বলবো এই কথাটা? তাছাড়া উনি চলে আসবেন এক্ষুনি। তোমাকে আমার সাথে এভাবে দেখলে তোমাকেও মারবে, সাথে আমাকে তো মেরেই ফেলবেন। তুমি তো এমন ছিলে না। রাফিদ বারবার ঘুরে ফিরে কথা পেঁচাচ্ছে দেখে জ্যোতি ঢোক গিলে দরজার দিকে তাকালো। অতপর রাফিদের ধরে রাখা হাত দুটো বাহু থেকে ছাড়িয়ে শ্বাস নিতে নিতে বলল, রাফিদ ভাই, দয়া করে তুমি যাও, তোমার মাথা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক নেই। এই বলে জ্যোতিকে টেনে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে চাই, অনেকটা চাই। হঠাৎ করে কি হয়েছে জ্যোতির স্মরণে আনতে পারল না। যখন মনে হলো রাফিদ ওকে জোর করে জড়িয়ে ধরেছে, তার আগে আরিশের হুঙ্কারে জ্যোতির ছোট্ট শরীরটা কেঁপে উঠল, শ্বাস প্রশ্বাস ভারী হতে শুরু করে। হঠাৎ আরিশের আগমনে রাফিদ জ্যোতিকে ছেড়ে দিতেই সেদিকে তাকিয়ে জ্যোতি রাফিদ দেখে আরিশের রক্ত আভা চোখ করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দৃশ্য দেখে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এমন চেহারা দেখে জ্যোতি নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল। ততক্ষণে আরিশ মুষ্টিবদ্ধ হাত দুটো খুলে তাই দিতে দিতে রুমের ভিতর জ্যোতির দিকে আস্তে আস্তে বলল, বাহ, এটাই ছিল চিরকোঠার ঘরে তোর সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর। তীক্ষ্ণ পরিবেশ, গাড়ি চলাচলের আওয়াজ, চারিদিকে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে ক্লান্ত হয়ে বসে আয়ান। তখন আয়ান আরিশকে কোনো রকম বুঝিয়ে ওকে নিয়ে থানায় আসে। সেখানের মতো যত ঝামেলা সবটা শুনে সব গোছগাছ করে সামলাতে সামলাতে সেই সকাল থেকে রাত হয়ে গেছে। তবে ওদের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা এখনও বাকি। রাত্রে হয়ে যাচ্ছে, তাই ওদের সাথে আসা লোকগুলোকে মোটামুটি সবটা বুঝিয়ে দিয়ে আরি সারাদিনের চোটানো মেজাজ, ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পড়ল। আজ অনেক কাজ করেছে, এখন তার বিশ্রাম, পাশাপাশি বউ প্রয়োজন। এই মুহূর্তে বউ কাছে পেলে শান্ত ক্লান্তি মেজাজ সব দূর হয়ে যাবে। তাই শ্বাস ফেলে আয়নের দিক তাকিয়ে বলল, আয়ান, মস্তিষ্ক টনটন করছে, শরীর দুর্বল লাগছে, আমার বউ প্রয়োজন, বউ লাগবে আমার, দ্রুত বাসায় চল। কিন্তু ভাই, আমি গেলাম বউয়ের কাছে ক্লান্তি দূর করতে, তুইও চলে আয়। এই বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে। আরিশকে চলে যেতে দেখে আয়ান আর দাঁড়ালো না, সবাইকে সবটা বুঝিয়ে ও বাইক নিয়ে চলে আসে।
আয়ান ফুল স্পিডে এসে আরিশের পাশাপাশি হতে দুজনে একসাথে ফুল স্পিডে বাইক রাইড করে একসাথে খানবাড়িতে ঢুকে। তখন রাত প্রায় 10টা। ওরা বাইক পার্কিংয়ে রেখে বাগান বাড়ির পর্যন্ত আসতেই আরিশ দেখে ফারি, সুচি, তানিশা পাশাপাশি বড় ছোট সব এক জায়গায় ছেলে বাড়ির লোকেদের বিদায় দিচ্ছেন। আরিশ সবাইকে এক জায়গায় দেখে ভ্রুকুচকে ওখানে থাকা সবার দিকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তার বউয়ের সন্ধানে, কিন্তু না, তার বউ এখানে নেই। আরিশ বেশ অবাক হলো, তার অবাধ্য বউ তার কথা শুনেছে, সবার মাঝে আসেনি। আরিশ একটা নিঃশ্বাস ফেলে মাথা থেকে রাগ কমিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফারিকে ডেকে বলল। আমার বউ কই? আরিশকে বাসায় ফিরে প্রথমে বউয়ের খোঁজ করতে দেখে ফারি মুচকি হেসে বলল, যাও যাও ভাই, তোমার জন্য চিলেকোঠার ঘরে সারপ্রাইজ আছে। ফারির কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের সামনের দিকে পা ফেলতে দেরি হলো না। ব্যস্ত পায়ে সিঁড়ির ছাদে ক্রস করে চিলেকোঠার ঘরের সামনে আসতেই চমৎকার সাজানো রুমের মধ্যে তার বউকে রাফিদের সাথে জড়িয়ে থাকতে দেখে তখনকার মস্তিষ্কে টকবক করার রাগ যেন মুহূর্তেই দাউ দাউ করে উঠল। মুহূর্তেই ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোখ দুটো হয়ে ওঠে রক্তবর্ণ, দাঁত প্রায় দাঁতের ওপর পিষে। আরিশ এমন দৃশ্য হুঙ্কার ছাড়তেই হঠাৎ আরিশের সামনে আগমনে রাফিদ জ্যোতিকে ছেড়ে দিতেই সেদিক তাকিয়ে রাফিদ জ্যোতিকে আরিশ রক্ত আভা চোখ করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দরজার সামনে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দৃশ্য দেখে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে জ্যোতি নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল। ততক্ষণে আরিশ মুষ্টিবদ্ধ হাত দুটো খুলে তাই দিতে দিতে রুমের ভিতর জ্যোতির দিকে আস্তে আস্তে বলল, বাহ, এটাই ছিল চিলেকোঠার ঘরের তোর সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর? আরিশকে কথাটা বলে ওর দিকে এভাবে আসতে দেখে জ্যোতি ভয়ে বারবার চোখের পলক ফেলে পরনের সিল্ক শাড়িটা খামচে ধরে। ও এটারই ভয় পাচ্ছিল। আরিশকে কাছাকাছি আসতে দেখে জ্যোতি ভয়ে রাফিদের পিছনে যেতে যেতে তুতলিয়ে বলল, বিশ্বাস করুন, আমি অবাধ্য হইনি তো 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 আপনার আমার কোনো ততক্ষণে আরিশ ক্রোধশূন্য হয়ে তেড়ে তো আসছিল জ্যোতির দিকে, কিন্তু রাফিদের মুখোমুখি হতে ঘুরে রাফিদকে একের পর এক পাঞ্চ মেরে চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওকে জড়িয়ে ধরার? তুই ওকে ছুঁয়েছিস, এই হাত দিয়ে ছুঁয়েছিস, তাই না? আজ আমি তোর এই হাত সাথে তোকে সব একসাথে উপরে পাঠাবো। বলে ফের মারতে যাবে ততক্ষণে রাফিদ ওর হাত চেপে বলল, তোর হাত বেশি চলে তাই না? আমিও কিন্তু তোকে মারতে ব্যাস ওর এতটুকু কথা বলার মধ্যে আরিশের হাতে দাবাং মার্কা আরেকটা খেলো। মুহূর্তের মধ্যে দু ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। ওদের এমন মারামারি দেখে জ্যোতি গলা ফাটিয়ে চিৎকার করে বলল, কি করছেন? এভাবে মারামারি করলে মরে যাবেন তো আপনারা, এভাবে মারছেন কেন? বলে আরিশকে টেনে আনতে চাইলে আরিশ ঘুরে জ্যোতির গালে দাবাং মার্কা চর মারতে জ্যোতি ছিটকে মেঝেতে পড়ল। জ্যোতি মেঝেতে পড়তে আরিশ রাফিদকে রেখে জ্যোতিকে টেনে মেঝে থেকে তুলে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল, ফুট আমার অবাধ্য হোস, আজ আমি তোকে মেরেই ফেলবো। এই বলে জ্যোতির গলা সজোরে চেপে ধরতে জ্যোতির চোখ মুখ লাল হয়ে যায়। ততক্ষণে খানবাড়ির সকল মানুষ ছেলে পক্ষদের বিদায় দিয়ে সাফন খান, সাজিদা খান, লিমা খান, মাহমুদ খান বাড়ির ভিতর আসেন। সবাই বাগানের ওখান থেকে যায়। ওনারা বসার ঘরে আসতেই চিলেকোঠার ঘর থেকে এমন চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে গেলেন সেই ঘরের দিকে। এসে এমন দৃশ্য দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। আরিশ তখনও জ্যোতির গলা চেপে তার পাশে। রাফিদ বারবার চেষ্টা করছে জ্যোতির গলা চেপে ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য। ওদের এমন দৃশ্য দেখে সাফওয়ান খান, মাহমুদ খান ছুটে এসে আরিশকে টেনে দূরে আনতে আরিশ হুঙ্কার ছেড়ে বলল, আব্বু, চাচ্চু, ছাড়ো আমায়, আজ আমি এই দুটোকে মেরে দিব, তাহলে আমার জীবনের সব অশান্তি শেষ। আরিশকে ধরে রাখা যাচ্ছে না দেখে সাফওয়ান খান বললেন, আমার বাবা, শান্ত হও, এভাবে রিয়েক্ট করছো কেন? আব্বু, আমাকে ছাড়ো। রাদিফের সাহস হলো কি করে নিষেধ করার পরও ওর কাছে আসার? আরিশের শ্বাস প্রশ্বাস ক্রমশে ভারী হয়ে উঠতে ওকে সামলানো ওনাদের কাছে মুশকিল হয়ে উঠছে। ততক্ষণে আরিশ ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে তেড়ে জ্যোতির কাছে এসে আবারও ওকে মেঝে থেকে টেনে তুলে বা হাতের কবজি শক্ত করে ধরে বলল, বারবার বলেছিলাম আমার অবাধ্য হবি না, এই বেহায়ার রাদিফের কাছে ঘেসবি না,
কিন্তু তুই আমার অবাধ্য হলি, আর অবাধ্য হওয়ার ফল আজ তোকে বোঝাবো। চল আমার সাথে। এই বলে ওকে টেনে দরজা পর্যন্ত আনতে সাফন খান সাজিদা খান ওকে বাধা দিয়ে বললেন, আরিশ, তুমি এটা কি করছো? ওর হাত ছাড়ো। আমার সামনে থেকে সরো। আরিশ, তোমার মাথা ঠিক নেই। এই মুহূর্তে মেয়েটাকে নিয়ে গেলে মেয়েটা নিশ্চিত মরে যাবে। আরিশ ওনাদের কথায় চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সরতে বলেছি তোমাদের সামনে থেকে। আরিশ, আমাদের কথাটা তো শোনো। আরিশ ওনাদের কথা শেষ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোদার কসম, আজ তোমরা যদি আমার সামনে থেকে না সরো, আমি আরিশ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তবে এবার কিন্তু একা নয়, এই অবাধ্য নারীকে সাথে নিয়ে যাব। আর যদি একবার চলে যাই, তো এবারের মতো আর ফিরবো না, কারণ তখন আমি বাড়ি এই নারীর জন্যই ফিরেছিলাম। আরিশ কথাটা শেষ করতেই ওনারা দুজন সরে দাঁড়ালেন। কারণ ওনারা আরিশকে ভালো করেই জানেন আরিশ মিথ্যে বলে না। যখন সে বলেছে সে যাবে, বাধা দিলে সে যাবেই। তার কারো ওপর ভরসা করে চলা লাগে না। নিজের কাজ খরচ সে নিজেই করে নিতে পারে। এই 7 বছর আরিশ বাহিরে কাটালেও 1 টাকাও তার বাবা কিংবা জ্ঞানটানারের টাকায় খরচ করেনি, নিজের টাকাই করেছে। ওনারা সরে দাঁড়াতে আরিশ দরজা থেকে বের হতে নিলে জুথি ফুপিয়ে হিসকি দিতে দিতে বড় আম্মু সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো না আমাকে এভাবে কি ভুল না বুঝতে। এভাবে ভয় লাগে তো ওনাকে। কেমন রেগে আছে ও। আম্মু, আমার হাতটা ছাড়তে বলো না। ততক্ষণে আরিশ ওকে টেনে সিঁড়ি পর্যন্ত আসতেই সানজিদা খান ওদের যাওয়ার দিক অসহায় করুণ দৃষ্টিতে তাকালেন। আরিশ এতটাই জোরে সিঁড়ি থেকে নেমে আসছিল, জুথি তার সাথে তাল মিলাতে না পেরে উষ্টা খেয়ে আরিশের পিঠে মুখ থুবড়ে বাড়ি খেলো, যার দরুন নাকে কপালে ভীষণ ব্যথা পেল। আরিশ চলে যেতে মাহমুদ খান রাফিদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে জন্ম দেয়াটাই কি আমাদের ভুল ছিল রাদীপ? আব্বু, ওর বাকি কথাটুকু লিমা খান আর শুনলেন না। তার আগেই ওর কাছে এসে থাপ্পড় বসিয়ে বললেন, তোকে সেদিন কতবার বোঝালাম রোদের সাথে তোর বিয়ে ঠিক করলাম, আর তুই? বাবা মা এতটাই এলা তুচ্ছ তোর কাছে যে আমাদের কথার অবাধ্য হয়ে আম্মু, আমি রোদকে নয় জুতিকে ভালো। ঠাস। আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, তুমি কোনোভাবে শোধরাবে না। ভেবেছিলাম তোমার আর রোদের বিয়েটা কয়দিন বাদে দেব, কিন্তু না, তুমি কালকে ইভার বিয়ের আসরে রোদকে বিয়ে করবে আর আমাদের মুক্তি দেবে। বলে লিমা খান মুখ অন্যদিক ঘোরাতেই রাফিদ ওর আব্বুর কাছে এসে বলল, আব্বু, আম্মুকে একটু বোঝাও না। তোমার আম্মু যা বলছে সেটাই হবে। কাল এবার বিয়ের মণ্ডপে তোমারও বিয়ে হবে, আর এটা যদি তুমি না করো তো এই বাড়ি থেকে সেই মুহূর্তে বেরিয়ে যাবে। বলে ওনারা সব চলে গেলেন, রেখে গেলেন এক হেরে যাওয়া ব্যথিত পুরুষকে। রাফিদ জানে লিমা খান মাহমুদ খান যখন বলেছে তখন রোদকে বিয়েটা ওকে কালকেই করতে হবে, না মানতে চাইলেও মানাতে হবে। রাফিদ নাক ফুলিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিল। সে হারিয়ে ফেলল স্বপ্নে বোনা রঙিন মানুষটাকে। রাফিদ আর না সইতে পেরে ধপ করে হাঁটু গিরে মেঝেতে বসে চিৎকার দিয়ে বলে উঠল, ভালোবাসা অসহায়, যদি মানুষটা ভুল হয়, আমিও ভুল ছিলাম, তাই তো হারালাম। তবুও খুব করে চাইছিলাম নিয়তির কাছে, তাকে আমি চিরতরে হারালাম। তখন আরিশ জ্যোতিকে রুমে নিয়ে ওকে পিছন থেকে টেনে সামনে মেঝেতে ফেলে দরজা আটকে জ্যোতির দিকে ঘুরে চেঁচিয়ে বলল, অনেকবার নিষেধ করেছিলাম, আমার অবাধ্য হবি না, অবাধ্য হবি না। তোকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। ভেতরটা ভেতরটা ফেটে যায়, পুরো শরীর দাউ দাউ করে জ্বলে। আজ তোকে আমি। আমার কথাটা তো একবার শুনুন। আমার ভুল হয়ে এই চুপ! আমাকে কি তোর নায়ক মনে হয় যে তোর ওই ন্যাকা কান্না দেখে তোকে ক্ষমা করে দিব? আমার সামনে একদম ঘেসবি না, চোখ থেকে দ্বিতীয়বার পানি বের করার সাহস দেখাবি না, কারণ আমি ভিলেন। আমি কাউকে সামান্যতেও ক্ষমা করি না। নিজের না হলে মেরে দেই, আর নিজের হলে সেটা ছিনিয়ে নেই। আর প্রসঙ্গ যখন তুই, তাহলে বরাবরই আমি ভিলেন। জ্যোতি আরিশের রাগ বাড়তে দেখে কান্নার তেরে হুঁশ হারিয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে। আমি এখনই চলে যাব। ওর মুখের কথা শেষ করার আগে আরিশ জ্যোতির এতুর কথায় রাগে শূন্য হয়ে পরনের বেলটা খুলে জ্যোতির ছোট শরীরে আঘাত করতে করতে বলল,
হাফ ফুটের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে থাকবি না বলার? তোকে তো আমি আজ। এই বলে বেল্ট দিয়ে 4-5টা বাড়ি দিতে যুথি মার সহ্য করতে না পেরে মেঝেতে নেতিয়ে গেল। কেমন কান্নাটা করাটাও ভুলে গেল। তার মাথা ভনভন করছে এতক্ষণ এভাবে কান্না করার জন্য। তার উপর এভাবে মার ও এই 7 বছরে খায়নি। এমন নয় যে ও মোটেও মার খায়নি, সে সবার হাতে অসংখ্য থাপ্পড় খেয়েছে। থাপ্পড় খেতে খেতেই এই পর্যন্ত বড় হওয়া। যুথি কোনো রকম শ্বাস নিল। তার নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। ততক্ষণে আরিশ যুথির কান্নার শব্দ না পেয়ে হাতের বেলটা ছুঁড়ে অন্য পাশে ফেলে বলল, এভাবে বেল্ট দিয়ে মারলে তুই মরে যাবি, তখন আমি কিভাবে থাকবো? কিন্তু তোকে এভাবে আর ছেড়েও দেবো না। আজ তোকে সম্পূর্ণভাবে আমার করে নেব। তখন আর পর পুরুষের দিকে তাকাতেও মনে হবে তুই শুধু আমার একান্তই আমার ব্যক্তিগত নারী। এই বলে আরিশ শরীরের জড়ানো পাঞ্জাবিটা খুলে যুথির কাছে আসতেই যুথি নিবু নিবু চোখে আরিশের দিকে তাকালো। আরিশের বলা বাক্যের মানে সে ঠিকই বুঝেছে, তবে আজ এসব কিছুর হলে যুথি এবার সত্যিই মরে যাবে। যুথি আরিশকে বারবার বলতে চাইলো আরিশ যেন ওর সাথে এমন কিছু না করে। ও মোটেও ওর সাথে আরিশকে সহ্য করতে পারবে না, সে ভীষণ উইক। যুথি তো আজ তার আরিশ ভাইকে মনের কথা বলতে চাইছিল। ও তো নিজেই চাইছিল ওদের দুজনের সম্মতিতে আজ ওদের এই রাত স্মরণীয় হোক। সেখানে কি থেকে কি হয়ে গেল? আরিশ তাকে বুঝতে চাইলো না, তার কথা শুনলো না। যুথি নিভু নিভু চোখ করে আরিশের দিকে চেয়ে থাকলো, তবে আরিশ যেন যুথির চোখের ভাষা বুঝলো না। আরিশ যুথির কাছে গিয়ে ওর শরীর থেকে সিল্কের শাড়িটা বুকের ওপর থেকে টেনে সরিয়ে শাড়িটা খুলে মেঝেতে ফেলে দিল। আরিশ তার মৌকে নিজের করবে বলে দুটো শরীরকে আজ একত্রিত করে দিল। বিষাক্ত পরিস্থিতিতে মিলন হলো দুটি হৃদয় ও শরীরের। আরিশ 10 মিনিট যুথিতে মত্ত থেকে ক্লান্ত হয়ে যুথির বুকের ওপর শুয়ে পড়তে 2 মিনিট পার হতে যুথির কোনো রেসপন্স পেল না। ভাবে কি করে? যুথি তো সেই 6-7 মিনিট আগেই সেন্সলেস হয়ে গেছে। আরিশ যুথির রেসপন্স না পেয়ে মুখটা তুলে যুথির মুখের দিকে তাকাতেই দেখে যুথি হুঁশে নেই, না আছে কোনো রেসপন্স, না নিচ্ছে শ্বাস। যুথিকে নিঃশ্বাস নিতে না দেখে ওর মুখটা থাপড়ে বলল, বউ, ব্যথা পেয়েছ? আমি কি তোমাকে ব্যথা দিয়েছি? এই বউ। যুথির কোনো সাড়া শব্দ না পেয়ে দ্রুত উঠে বসে ওর দিকে ভালো করে তাকাতে দেখে বিছানার চাদরে রক্তের দাগ চিকচিক করছে। যুথির উন্মুক্ত শরীরে মারের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে কালচে বর্ণ ধরে। যুথির শরীরে ওর নিজের করা আঘাতে এমন অবস্থা দেখে কলিজাটা দাউ দাউ করে উঠল ওর। গলাটা ঢোক দিয়ে ভিজিয়ে নিল। সে রাগের তোপে ছোট্ট মেয়েটার সাথে কি করেছে স্মরণে আসতে ততক্ষণে যুথিকে টেনে ওর হাঁটুর ওপর মাথাটা রেখে বলল, আমার সোনা, আই এম সরি। আর এমন হবে না, চোখটা খোল প্লিজ জান। কোনোভাবে কোনো রকম যুথি রেসপন্স না পেয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে শ্বাস ফেলতে ফেলতে উন্মাদের মতো বলল, মৌ, এই মৌ, কথা বলছিস না কেন? কথা বল মৌ। মৌ রে, চোখটা খোল না জান। এই জান, জান রে, বিশ্বাস কর আর কখনো তোকে এইভাবে মারবো না। এখন তো তুই সম্পূর্ণ আমার হয়ে গেছিস, আমাদের বিলীন হয়েছিস। এখন আর কেউ তোকে ভালোবাসার কথা বলতে পারবে না, তোর দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। বউ, বউ, তোকে কি বেশি ব্যথা দিয়েছি? তাহলে বল, আর নয়তো এই বেল্ট দিয়ে আমাকে বার। তবুও চোখটা খোল বউ। ও বউ রে, আমার হৃৎপিণ্ড, আমার নিঃশ্বাস, তোকে ছাড়া শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস না তুই? আরিশ পাগলের মতো করে কথাগুলো বলে যুথির হাতের পালস চেক করতে দেখে ওর পালস খুবই সামান্য। এটা দেখে আরিশ দ্রুত উঠে দাঁড়ালো। ও শরীরে কোনো পোশাক নেই। সে অবস্থায় দ্রুত দরজা পর্যন্ত আসতে স্মরণে এলো ও শরীরে কোনো রকম পোশাক নেই। এটা দেখে আরিশ রুমের মধ্যে আবারও ফিরে এসে দ্রুত হাঁটুর ওপর পর্যন্ত আন্ডার প্যান্ট পরে কভার খুলে যুথির একটা পায়জামা গোল ফ্রক নিয়ে ওকে পরিয়ে দিয়ে কোলে নিয়ে সোফায় রেখে রক্তে মাখো মাখো হওয়া চাদরটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে যুথির কাছে এসে ওকে আবারও কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সাজিদা খানি রুমে এসে পাগলের মতো করে বলল, আম্মু, আমার বউ কথা বলছে না, কান্না করছে না, দেখো না ওর কি হয়েছে। ওকে একটু বলো না আমার সাথে কথা বলতে। আরিশের গায়ে কোনো ধরনের পোশাক নেই, শুধু আছে হাঁটুর ওপর পর্যন্ত পরা আন্ডার প্যান্ট।
ওর অবস্থা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো হয়ে সামনের দিকে ছড়িয়ে আছে, চোখ মুখে অসহায়তা, মনে হচ্ছে অতি প্রিয় কিছু হারানোর উন্মাদনা তার মধ্যে বিরাজ করছে। ভারী শ্বাস নিঃশ্বাস সব মিলিয়ে সানজিদা খানের ওকে পরখ করা হয়ে গেলে উনি আন্দাজ করে সবটা বুঝে যান তার ছেলে ওইটুকুখানি মেয়েটার সাথে কি করেছে। উনার এসব বুঝে আসতেই উনি লজ্জায় আরিশের থেকে চোখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়াতে দেখে সাফওয়ান খানের ও ওই একই অবস্থা। তাই সানজিদা খান ওনার দৃষ্টি দ্বারা ইশারায় স্বামীকে বোঝাতে চাইলেন। ছেলে তোমার প্রশ্ন করছে, উত্তর দাও। তবে সাফওয়ান খান ওনার ইশারার কথা বুঝতে পেরে উনিও ইশারা দ্বারা বুঝালেন বিষয়টা ছেলের হলেও করণীয়, তা বলা যেত। সেখানে ছেলের বউয়ের সেটা সে কিভাবে বলবেন? যা কুকর্ম করার সে তো ছেলে নিজেই করেছে। সাফওয়ান খান ইশারায় ওনাকে কথাগুলো বুঝিয়ে লজ্জায় মাথাটা নিচু করে রুমের বারান্দায় চলে গেলেন। তা না হলে তার নির্লজ্জ উন্মাদ ছেলে কখন কোনটা ফট করে বলে ফেলে তখন তার স্ত্রীর সামনে মাথা কাটা যাবে। একই ছেলের জন্ম দিয়েছে সে, তখন গুরুগম্ভীর রাগী মানুষটার মাথা থাকবে? উনি এসব ভেবে চলে যেতে সানজিদা খান আরিশের দিকে ঘুরে আরিশ নিজের চুলগুলোতে পাগলের মতো হাত বুলাতে বুলাতে কণ্ঠে করুণভাবে বলল, ওমা, আমার বউকে সুস্থ অবস্থায় এনে দাও। আমার পাখি আমার সাথে কথা বলছে না, কেমন নিথর দেহে পড়ে আছে। কেন? আল্লাহ কি আমাকে অদৃশ্য শক্তি দিয়ে পাঠিয়েছেন যে তোমার বউকে সুস্থ করে দেব? আম্মু, আমার নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে ওকে ছাড়া। আমি দম বন্ধ হয়ে মারা যাব। তখন বলেছিলাম না, মেয়েটাকে নিয়ে যেও না, তোমার মাথা ঠিক নেই। এতটুকু মেয়ে কত মার খেতে পারে? তুমি কি ওর শরীরে আঘাত করেছো? শেষ কথাটা ভ্রুকুচকে বললেন। আরিশ চুপ হয়ে আছে দেখে উনি মুখ ঘুরিয়ে কড়া কণ্ঠে বললেন, তোমার বউ সে, তুমি কি করবে না করবে সেটা তুমি গিয়ে ঠিক করো। আরিশের মুখে অসহায়তা প্রকাশ পেল, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, হাঁটু ঘিরে মায়ের পা জড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আম্মু, আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করেছি জানি না। আমার বউকে আমার লাগবে, ওকে সুস্থ করে এনে দাও। ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি। কথাগুলো বলার সাথে সাথে ওর কান্নার তোপে ক্রমশ বাড়ছিল দেখে সানজিদা খান এবার শক্ত খোলস ছেড়ে নরম হয়ে আসলেন। আরিশের এমন নাজেহাল করুণ অবস্থা দেখে উনি মনে মনে ভাবলেন, তার এত বড় ছেলেটা ওইটুকুখানি মেয়ের জন্য কেমন অস্থির হয়ে পাগলামি করছে, কেমন বেহাল অবস্থা করেছে এতটুকু সময়ের ব্যবধানে। তাছাড়া তার গম্ভীর রাগী বদমেজাজি ছেলে কারোর জন্য এভাবে কান্না করেছে হারিয়ে ফেলার ভয়ে। উনি বুঝলেন অতিরিক্ত আসক্তি মানুষকে প্রবল কাঙ্গার করে দেয়, যার শিকার হয়েছে আরিশ। উনি এই কথাগুলো ভেবে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার শরীরে পোশাক নেই, যেটা পরে ছুটে এসেছো দেখতে বাজে লাগছে। রুমে গিয়ে লুঙ্গি পরে নাও, আমি ডক্টরকে ফোন দিয়ে আসতে বলছি। খানমহল জুড়ে নীরবতা বিরাজমান করছে। ছোটরা সব বড়দের আদেশে যে যার রুমে শুয়ে পড়েছে, যদিও তাদের মনে কৌতূহল হঠাৎ হলোটা কি। তখন আরিশ সানজিদা খানের কথাই রুমে থেকে চলে আসতে প্রায় 20 মিনিটের মাথায় ওনাদের ব্যক্তিগত কাঙ্ক্ষিত ডক্টর আহিম হাওলাদার আসেন। হঠাৎ এই রাতে পরিচিত ডাক্তার বাড়ি বয়ে আসছে, সবার দৃষ্টি সেদিকে যায়। বাড়ির কেউ অসুস্থ না হলে তাহলে ডক্টর এলো কেন ভেবে ফারি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে সানজিদা খান সবার উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, অনেক রাত হয়ে গেছে, কালকে বাড়িতে বিয়ে, শরীর অসুস্থতার জন্য সবাই গিয়ে শুয়ে পড়ো। গরুর ঘাস কাটছিলেন নাকি? দেখছেন না আমার বউ চোখ খুলছে না, আমার সাথে কথা বলছে না? এত দেরি হয়েছে কেন? আরিশকে রেগে যেতে দেখে সানজিদা খান রুমের ভিতরে এসে চেয়ার টেনে ওনাকে বসাতেই উনি চশমাটা ঠিক করে আর চোখে একবার আরিশের দিকে তাকালেন। এই ছেলের সম্পর্কে সে বেশ কথাই শুনেছে। এই ছেলের স্বভাব তার জানা। কিছুদিন আগে বাইক রাইডে হাতে ইনজুর হলে ওনার কাছেই গিয়েছিল, তখন ওনার আসতে সামান্য দেরি হওয়ায় দরুন পুরো হসপিটাল কাঁপিয়ে তুলেছিল। সেসব কথা ভেবে উনি শ্বাস ফেলে জ্যোতির দিকে তাকিয়ে ওর পালস চেক করতেই ওনার চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে উনি বলে ওঠেন, কি হয়েছিল মেয়েটার সাথে? ওর পালস এত কম কেন? ডাক্তারের কথায় আরিশের ডাইরেক্ট উত্তর। ওর ডাইরেক্ট স্বীকারোক্তি ডক্টরের পাশাপাশি সানজিদা খান কেসে ওঠেন। ছেলের মাথা কাজ করছে না উনি বুঝতে পারছেন, তাই বলে আরিশ যেভাবে উত্তর দেবে ওনার ধারণা ছিল না। ডক্টর আহিম কথা ঘুরিয়ে বললেন, তাহলে দিচ্ছেন না কেন?
আরিশের কথায় ডক্টর আহিম স্বস্তি ছাড়লেন। ভাগ্যিস আজ ওনার ব্যাগে অক্সিজেন মাস্কটা ছিল। এই তো কিছুক্ষণ আগে উনি শ্বাসকষ্টের রোগী দেখতে বাড়ি বয়ে যাবেন কারে। মাঝপথেই খানবাড়ির ইমার্জেন্সি ফোন পেয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে এখানে আসেন। তাই তাড়াতাড়ি করে লেদার ব্যাগের পাশে থেকে ছোট অক্সিজেন ক্যানিস্টার মাস্কটা বের করে জ্যোতির নাকের মুখে সেট আপ করে ওর হাতে স্যালাইন লাগিয়ে বসে পড়তেই আরিশ জ্যোতির গালে হাত রেখে ডাক্তারের দিকে ভ্রুকুচকে বলল, আপনি কোন ডাক্তারি করেছেন? আমার বউ তো চোখ খুলছে না। এই দাঁড়ান, আপনি আবার কোটার ডাক্তার নয় তো? আমি আমার বউয়ের সাথে কি করব সেটা কি আপনি বলে দিবেন? চোখ দুটো গরম করে ডাক্তার আহিম আর কথা বাড়ালেন না। কোথা থেকে কোথা নিয়ে যাবে এই ছেলে কে জানে। তাই দ্রুত চলে যাওয়ার জন্য সানজিদা খানের দিকে তাকিয়ে বললেন। সানজিদা খানের সম্মতি পেয়ে আহিম উঠে দাঁড়ালেন। অতপর ব্যাগ পাতি গুছিয়ে নিঃশব্দে চলে গেলেন। ডক্টর আহিম চলে যেতে সানজিদা খান শ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে বললেন। এই বলে উনি আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেলেন। সানজিদা খান চলে যেতে আরিশ জ্যোতির মাথাটা উরুর উপর রেখে ওর কপালে চুমু খেয়ে ঠোঁট কামড়ে কান্নাটাকে সংবরণ করার চেষ্টা করলো। তবে তাতে সে সফল হয়নি। তার পুরুষালী চোখ দুটো লাল টইটুম্বুর হয়ে আছে। কখন জানি টুপটুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হলো তাই 2 ফোঁটা 3 ফোঁটা ঝরঝর করে বৃষ্টির মতো স্রোত বইতে লাগলো ওর দু চোখ থেকে। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট সুরে 2টো লাইন। আরিশ ঠোঁটে ঠোঁট চেপে হাত দুটো মুষ্টিবদ্ধ করে চোখ দুটো বন্ধ করে নিল। মাথাটা গিয়ে ঠেকল খাটের হেডবোর্ডে এর সাথে। তখনও তার চোখ বন্ধ থেকে আপনা আপনি পানি ঝরছিল। ভারী বিশ্বাসের সাথে পাল্লা দিয়ে ওভাবে আর বসে থাকতে পারল না। ততক্ষণে উঠে দাঁড়ালো। ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি নিজের। আরিশ 1 পা 2 পা পিছিয়ে হঠাৎ করে মুষ্টিবদ্ধ ডান হাতটা দ্বারা দেওয়ালে আঘাত করতে ঘষিটা পড়ে গিয়ে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার উপর। সাথে সাথেই সেটা ফাটল ধরায় আরিশের পরবর্তী আবারও তীব্র ঘুষি পড়ায় সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সেখানে কাঁচ ঢুকে এলো আরিশের ডান হাতের তালুতে। সাথে সাথেই কাঁচ ঢুকে যাওয়া জায়গা থেকে গরম তরল রক্ত বেরিয়ে আসতে সেদিকে কোনো খেয়াল দিল না আরিশ। কাঁচ ঢুকে যাওয়াতে হাতের ওপর পরপর একই জায়গাতে ঘুষি দিতে তালুটা প্রায় থুতলে গেল। তবেই সে শান্ত হলো। এই হাতটা দিয়েই সে তার কলিজা পাখিকে আঘাত করেছে। তাহলে এই হাত সুস্থ থাকুক সে সেটা কি করে হতে দেয়? তাই তার শাস্তি পাওয়া উচিত। ঘড়ির কাঁটা টিকটিক করে সময়ের পর সময় শেষ হয়ে কেটে গেছে 3টা দিন। জ্যোতির সেন্স এখনও ফেরেনি। সে এখনও ওভাবে নিথর দেহে পড়ে আছে। তবে এই 3 দিনে ঘটে গেছে অনেক কিছু। আরিশের অতিরিক্ত পাগলামি, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, সারাদিন রুমবন্দি হয়ে জ্যোতির পাশে অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকা, সবই যেন ওর অজানায় রয়ে গেল। আজ 3 দিন পর জ্যোতির শরীর মধু নড়ল। হাতে পায়ে আঙুলগুলো হালকা হালকা জেগে জেগে উঠল। বেশ সময় এমন হতে জ্যোতি এপাশ থেকে ওপাশ ফিরতেই আস্তে করে চোখ দুটো মেলল। চোখ দুটো মেলার সাথে সাথে আবারও বন্ধ করে নিল। অতপর আস্তে আস্তে করে আলোর সাথে একটু একটু করে চোখ দুটো মানানসই করে তাকাতে ওর সাথে হওয়া ঘটনার কিছুই ওর স্মরণে এলো না। তবে মাথাটা ওর খুবই ভারী লাগছে। পরপর দুটো সজাগ হওয়ার বড় নিঃশ্বাস নিয়ে নিল। জ্যোতি ওভাবে কিছুক্ষণ শুয়ে রুমের দিকে চোখ বুলাতেই দেখল এটা পরিচিত একটা রুম যেখানে থাকতে তার ভীষণ ভালো লাগে, স্বস্তি ফিল হয়। কিন্তু আজ যেন তার কাছে উল্টোটা হলো। রুমটা আরিশের স্মরণে আসছে। তখনের ঘটনা মস্তিষ্কে টনক নাড়ল। সাথে সাথে ওর চোখ বেয়ে পানি ঝরে গেল। অভিমানের পাল্লাটা হলো দ্বিগুণ ভারী। জ্যোতি চোখের পানিটুকু মুছে বিছানা থেকে উঠতে নিলে শরীরের ব্যথা অনুভব করলো। মনে হলো ওর 2 পা অবাস হয়ে আছে। হবেই বা না কেন? সে সময় আরিশের করা কাজগুলো সে কি ভুলে গেছে? একদমই না। তার জন্যই তো তার শরীরটা এত ব্যথা। তবুও হাল ছাড়ল না। কোনো রকম ঠেলে ঠুলে উঠে পা দুটো মেঝেতে রাখবে, ঠিক তখনই আরিশ বারান্দা থেকে রুমের মধ্যেই আসছিল। তখন বিছানার দিকে তাকাতে জ্যোতিকে এভাবে নামতে দেখে দ্রুত পায়ে হেঁটে ওর পাশে বসে ওকে টেনে সজোরে বুকের সাথে চেপে ধরে বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, মৌ, আমার জান, আমার সোনা, তোর সেন্স এসেছে, আমাকে ডাকলি না কেন?
যুথি আরিশের হঠাৎ এমন কাজে কিছুক্ষণ স্তব্ধ থাকলো। অতঃপর ওকে ওর নরম হাত দ্বারা ঠেলে সরানোর চেষ্টা করতে আরিশ নিজেই সরে গেলেও তার মৌ কী করতে চায় সেটা দেখার জন্য। আরিশ যুথিকে ছেড়ে দিতে যুথি ওর দিক না তাকিয়েই এক হাত বিছানায়, অন্য হাত আরিশের উরুর ওপর ভর করে উঠে দাঁড়িয়ে সামনে এক পা বাড়াতে মাথায় চক্কর দিতে শরীরের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে ততক্ষণে আরিশ শক্ত হাতে ওকে ধরে পুনরায় বিছানায় বসিয়ে ওর পায়ের কাছে মেঝেতে হাঁটু গিরে বসে ওর হাত দুটো ওর হাতের মধ্যে নিয়ে চাপা কণ্ঠে বলল, সমস্যা কি? আমাকে দেখতে পাচ্ছিস না? যুথি আরিশের কথার তখনও মুখ অন্যদিকে ঘুরিয়ে চুপচাপ বসে আছে দেখে আরিশ একটু জোরেই বলল, কিছু জিজ্ঞেস করছি তো, উত্তর দিচ্ছিস না কেন? আরিশের ধমক দেওয়া কথায় যুথি হালকা কেঁপে উঠল, তবুও সে আরিশের দিকে চাইল না। যুথি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে দেখে আরিশের মেজাজ চাঙ্গে উঠে গেল। আজ 3 দিন পর প্রিয়সী তার সামনে বসে, অথচ তার সাথে কথা বলছে না, এটা সে মানতে পারল না। আরিশ উঠে বিছানায় ও পাশে বসে যুথিকে টেনে ওর দিকে ঘুরিয়ে দু হাত দ্বারা ওর দুগাল চেপে রেখে দুগালে হাত রেখে দুগালে ঠোঁট চুমু খেয়ে বলল, কি হয়েছে বল আমাকে। যুথি তখনও ওর দিকে না তাকিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। দেখবে না সেই পুরুষকে, যেই পুরুষ ওকে বিশ্বাস করে না, যে পুরুষ ওর অভিমান বোঝে না, তাকে তার লাগবে না। যুথি কোনোভাবেই ওর কথার রেসপন্স করছে না দেখে রাগে ওর মস্তিষ্ক টনটন করে উঠল। রাগ সংবরণ করে জন্য জোরে জোরে নিঃশ্বাস ফেলে ওর বাহু চেপে বলল, মুখ কি বোবা হয়েছে? জিজ্ঞেস করছি, গায়ে লাগছে না? সমস্যা কি? কথা বলছিস না কেন? যুথি আরিশের চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ব্যথা লাগছে, আমার ব্যথা পাচ্ছি তো। আরিশ শ্বাস ফেলে আস্তে করে ওর বাহু ছেড়ে ওর হাত দুটো ওর হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, তুই তো কিছু খাসনি, আমি খাবার নিয়ে আসছি। আমি গোসল করব। মানে? তোর মাথা ঠিক আছে? তোর শরীরে জ্বর, আর এখন তুই গোসল করবি? যুথির বেশ মেজাজটা খারাপ হলো। এই লোক নিজে ওর সাথে এত সব করে এখন বলছে গোসল করবে, সেটার মানে কি? তাই চোখ দুটো বন্ধ করে আস্তে করে বলল, বললাম তো গোসল করব। সম্ভব না, জ্বর উঠবে। আমি শুয়ে নিব। হাফ ফুট কথা গায়ে লাগে না? আরিশ আবারও ধমক দিয়ে কথা বলছে দেখে কণ্ঠটা নিচু করে আস্তে বলল, ওসব করার সময় মনে ছিল না? আরিশ এবার বুঝলো ও এত করে গোসল কেন করতে চাইছে, তাই বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আজ করার প্রয়োজন নেই, শরীর ঠিক হলে জ্বর নেমে গেলে করে নিস। নোংরা লোক। যুথি আরিশের প্রতিটা কথার উত্তর অন্যদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে দেখে আরিশ ওর মুখটা চেপে ওর দিকে ঘুরিয়ে বলল, আমি সেটাই। যুথি বুঝলো এই লোকটা যতক্ষণ ওর সামনে থাকবে কোনোভাবেই ওকে পবিত্র হতে দিবে না, তাই আস্তে করেই বলল, আবার খিদে পেয়েছে, খাবার নিয়ে আসুন। ঠিক আছে, তুই এখানে বসে থাকবি, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসবো। হুম। খানবাড়ির মহল জুড়ে রান্নাবান্নার ব্যস্ততা, জামাই আদর বলতে কথা। আজ রিসেপশনের পর ইভাকে ফের আনা হবে, যদিও যুথির বিষয়টা সবার মাথায় ছিল, তবুও বাড়ির একটা নিয়ম ধরে রাখার জন্য সবাইকে সবটা ম্যানেজ করার জন্য করতে হচ্ছে। ক্ষণে ক্ষণে ওনারা এই 3 দিন বারবার গিয়ে ওকে দেখে এসেছে যুথির জ্ঞান ফিরেছে কিনা, এর বেশিও চিন্তা হয়নি। আরই সবসময় ওর পাশে ছিল বলে, তাই ইভার বিয়ের কাজ কোনোথায় কমতি না হয় সেটাই সবাই সেটা খেয়াল করে রেখেছেন। ও যেন কারো কর্মের জন্য কোনো জায়গায় ছোট না হয়। তখন আরিশ যুথির জন্য খাবার আনতে নিচে আসতেই যুথি তাড়াতাড়ি করে কোনো রকম শরীরের শক্তি সঞ্চয় করে ছোট ছোট পা করে কভারের কাছে এসে কালো পিঙ্ক কালারের কম্বিনেশন করা কুচি দেওয়া লাল ফ্রক, পাশাপাশি প্যান্ট কাট, সালোয়ার, মেয়েলির প্রয়োজনীয় সব কিছু বের করে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজাটা নক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যুথি ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে পরপর দুটো ঢোক গিলে হাতের জামা কাপড়গুলো ওয়াশরুমে শাওয়ার রডের ওপর রেখে তাড়াতাড়ি করে বাথটবের পাশে রাখা বালতিতে পানি ছেড়ে বালতি ভরে নিল। নিয়মকানুন অনুযায়ী গোসলটা তাড়াতাড়ি শেষ করে তোয়ালে দিয়ে ভেজা শরীর মুছে কাপড় চেঞ্জ করে সালোয়ারটা পরতে নিলে ঠাস ঠাস করে ওয়াশরুমের দরজায় করাঘাতের শব্দে যুথি ততক্ষণে কেঁপে উঠল। ততক্ষণে আরিশ ওর সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে যুথির মনে হলো এখনই দরজাটা ভেঙে ওর শরীরে পড়বে। ভয়ে ওর মুখ থেকে কথা বের হচ্ছে না। আরিশ নিচে গিয়ে সোজা
হেলদি খাবার প্লেট নিয়ে আবারও ওপরে আসতে নিলে সানজিদা খান ওকে পিছু ডেকে জিজ্ঞেস করলেন, এভাবে ছুটে আসলে এখন আবারও যাচ্ছ কেন? আম্মু, আমার বইয়ের সেন্স ফিরেছে। শুক্রিয়া। আরিশ আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে আসতেই বিছানায় জুথিকে না দেখতে পেয়ে ভ্রুকুচকে খাবার প্লেটটা নতুন আনানো ড্রেসিং টেবিলের ওপর রেখে চারপাশ তাকাতে ওর কানে আসে ঝপঝপ পানির শব্দ। আরিশ সেটা শুনে আরেকটু ওয়াশরুমের কাছে এগোতেই ওর হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার নিজ নারী আবারও তার কথার অবাধ্য হয়েছে, আরিশ পরপর চোখের পল্লব ফেলে রাগে নিঃশ্বাস ফেলে একটু জোরে ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিতেই ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে দরজাটা ভেঙে ফেলার মতো দাঁত কিরমির করে ধাক্কা দিয়ে মনে মনে আওড়ালো, অবাধ্য বেয়াদব নারী, যেই জিনিসটা মানা করি সেটা করতেই হবে। ওদিকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে জুথির শরীরে তোয়ালে পেঁচিয়ে ভয়ে ভয়ে তুতলিয়ে বলল, আমার হয়ে গেছে তো, একটু পরেই বের হচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো? বললাম তো বের হচ্ছি। তোর বের হওয়ার গোষ্ঠী গিলাই, তুই এই মুহূর্তে দরজা খোল, আর নয় তো। আর কি করার, জুথি মারের ভয়ে এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে দিতে আরিশ হুমড়ি খেয়ে ভিতরে এসে ওকে কিছু বলবে তার আগে জুথি তোয়ালেটা বুকের কাছ থেকে খামচে ধরল। অন্য পাশ ঘুরে যেতেই তার হলুদ ফর্সা শরীরের পানির ফোঁটায় আরিশের চোখে চিকচিক করে ধরা দিল। মুহূর্তেই আরিশের রাগ গলে পানি হয়ে গেল। হঠাৎ করেই ওর শরীর কেমন কাটা দিয়ে উঠল, মনে হলো ওর নাক পাশাপাশি ড্রামের অংশটা মুহূর্তেই ঘামে ভিজে উঠেছে। ওর এটা মনে হতে দ্রুত ডান হাত দ্বারা নাকের ডগার পাশাপাশি ড্রামের চিকচিক করা ঘামগুলো মুছে পরপর ঢোক গিলে নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমার দিকে ঘোর। জুথিকে একইভাবে পিছনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ফের কিছু না বলে নিজেই ওর সামনে যেতে জুথি আবারও ঘুরে অন্য পাশে হতে নিলে তৎক্ষণে আরিশ ওকে ধরে ওর দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে বলল, গোসল করতে নিষেধ করেছিলাম না? জুথি আরিশের কথায় কি উত্তর দিবে, ওর হাত পা সহ ঠোঁট জোড়া মধু কাঁপছিল ওর ভয়ে। জুথির চোখ বন্ধ, ঠোঁটের পাশাপাশি পিসিগুলো মৃদু কাঁপছিল। ঠোঁটের নিচের তিলটা যেন পানির ছোঁয়ায় ওর চেহারায় আকর্ষণীয়টা ক্ষণে ক্ষণে বাড়িয়ে তুলছিল। এটা দেখে আরিশ আর নিজেকে সামলাতে পারল না। ততক্ষণে জুথির কাপা ঠোঁট দুটো নিজের ঠোঁটে দুটোর সাথে মিশিয়ে নিল। গুনে গুনে পুরো 2 মিনিট শেষ হতেই জুথি নিজের থেকে আরিশকে ঠেলে সরাতে চেষ্টা করতেই আরিশ নিজেই ওর ঠোঁট ছেড়ে দিল। আরিশ ঠোঁট ছেড়ে দিতে জুথি স্বস্তির নিঃশ্বাস ছাড়ার উদ্বেগে বড় করে নিঃশ্বাস টানতেই আরিশ ওকে টেনে বুকের সাথে জড়িয়ে বলল, আমাকে পাগল করার জন্যই হয়তো হার্ট কুইনের জন্ম। এখন আমি এটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। দে, আমি পড়িয়ে দিচ্ছি। আরিশ ওকে এভাবে জড়িয়ে ধরতেই জুথি ওকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, জামা পরবো। জুথির কথা শেষ হতে না হতে আরিশ ওকে ছেড়ে 2 বাহুতে হালকা হাত রেখে বলল, একদম না, আমি পরে নিতে পারবো, নির্লজ্জ লোক। শেষ কথাটা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। কিন্তু আমি যে তোকে পড়িয়ে দেবই। জুথি আরিশের তেরা কথা শুনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, এখন কি আপনি আমার ইনারও পরিয়ে দিবেন? তুই চাইলে দিতে পারি। ঠোঁট কামড়ে হেসে বলল, নয় হ্যাঁ। অসভ্য নির্লজ্জ লোক। আরিশ আর তার অবাধ্য নারীর কথা শুনল না। নিজ হাতে ওকে জামা পরিয়ে কোলে তুলে ওয়াশরুম থেকে বের হতে নিলে জুথি নামার জন্য বলে উঠল, আরে নামান আমাকে, ভেজা জামা কাপড়গুলো ধুবো তো। তোকে ধুতে হবে না। কথাটুকু শেষ করে ওকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে তোয়ালে দিয়ে ওর চুলগুলো নিজ হাতে মুছিয়ে দিয়ে হেয়ার ড্রায়ারটা এনে চুলগুলো শুকিয়ে নিল। অতপর আবারও ওকে কোলে তুলে বিছানার উপর বসিয়ে খাবার প্লেটটা নিজ হাতে তুলে ওর মুখে খাবার দিতেই জুথি সেটা আরিশের হাত থেকে এনে নিজ হাতে খেতে খেতে আস্তে করে বলল, প্রয়োজন নেই। জুথির খাবার অর্ধেক শেষ হতে মমিনা খান আরিশের রুমে আসেন। জুথির সেন্স ফিরেছে শুনে উনি এই 3 দিন এই রুমে মেয়েকে দেখতে বেশ কয়েকবারই এসেছেন। তার বড় মেয়ের বিয়ে তাই বলে মেঝো মেয়ের খেয়াল রাখবে না এমনটা তিনি নন। হতে পারে ভালোবাসাটা একটু অন্য 2 মেয়েকে উনি বেশি দেন, তাই বলে এটা নয় সে মেঝো মেয়েকে ভালোবাসে না।
ওকেও সে ভালোবাসে। মেয়েকে খাবার খেতে দেখে ওর পাশে এসে বললেন, শরীর কেমন লাগছে তোমার? মোটামুটি আম্মু। খাবারগুলো সম্পূর্ণ শেষ করবে। হুম। শরীর ভালো লাগলে আমার রুমে এসো, তাকে দেখলে ভীষণ খুশি হবে। আচ্ছা। ওনার শেষ কথা না বুঝেই উত্তর দিল। উনি বেশ কিছুক্ষণ জ্যোতির সাথে কথা বলে নিজের রুমে চলে যেতেই ডিম সেদ্ধ অন্য হাতে গ্লাস ভর্তি দুধ নিয়ে হাজির হলেন সানজিদা খান। সানজিদা খানের হাতে এসব দেখে জ্যোতি ঢোক গিলে আর চোখে আরিশের দিকে একবার চাইল। ততক্ষণে সানজিদা খান হাতে আনা খাবারগুলো টেবিলে রেখে জ্যোতির পাশে বসে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, কেমন লাগছে তোমার শরীর আম্মু? জি মা, মোটামুটি। তোমার সাথে আমার কথা আছে। বলো। সানজিদা খান আরিশের দিকে তাকাতেই দেখে ওদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে সানজিদা খান একটু চাপা কণ্ঠে বললেন, আমার ওর সাথে কিছু কথা আছে, তুমি বরং এখন এই রুম থেকে যাও। বললে আমার সামনেই বল, আর নয়তো আমি কোথাও যাব না। ঠিক আছে, তো দাঁড়িয়ে থাকো ওখানে, আমি বরং আমার রুমে নিয়ে যাই। সানজিদা খান কথাটা বলতে আরিশের বিনা বাক্য রুম থেকে বেরিয়ে গেল। আরিশকে চলে যেতে দেখে সানজিদা খান মনে মনে আওড়ালেন, তুমি যেমন তোমার সাথে ঠিক তেমনই করতে চল। ভেবে উনি জ্যোতির দিকে ঘুরে আদেশের সুরে বললেন, তোমাকে যেমন বলবো তুমি সেভাবেই চলবে। কি পারবে তো? কথা বলছো না কেন? হুম। আমি জানি তুমি আমার ছেলের প্রতি দুর্বল, তার থেকেও তোমার প্রতি দুর্বল আমার ছেলেটা, তাই তোমার সাথে কাউকে সহ্য করতে পারে না। এটুকুতেই ওর মাথা গরম হয়ে যায়। এটা তুমি হওয়ার পর দিনে দিনে ওর মাথা খারাপ করে ফেলেছে। তাই আমি চাই তুমি ওর সাথে কথা বলবে না। আমার কথা শেষ হয়নি। বলো। নিচের দিকে তাকিয়ে, তোমার গায়ে হাত তোলা এটা আমি মোটেও পছন্দ করি না। মানছি ও রাগ বেশি, একটু উন্মাদ টাইপের, তাই বলে ওর প্রতিটা কাজ তুমি মুখ বুঝে সহ্য করবে এটা আমি মানব না। ও যতদিন পর্যন্ত তোমার কাছে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত না বলবে তোমার গায়ে আর হাত তুলবে না, ততদিন পর্যন্ত তুমি ওর সাথে কথা বলবে না। এটা আমার আদেশ। উনি যদি রেগে যান? সেটা দেখা যাবে। আমি জানি তুমি ওর সাথে দুদিন ঠিকভাবে কথা না বললে তখন ঠিকই বুঝবে বউয়ের মর্মতা। আমি পারবো আম্মু, উনি বুঝবেন আমার অভিমান। সানজিদা খান ওর এমন কথায় ওকে বুকের মধ্যে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার আম্মু পারবে, ঠিক পারবে। বলে আবারও ওর মাথায় চুমু খেলেন। আম্মু। হুম? আজ তো আপুর বিয়ে, তাই না? বুকের থেকে মুখটা একটু ওনার মুখের দিকে উঁচু করে মানে ওর দিক ভ্রু কুঁচকে জ্যোতি সানজিদা খানের কোলের মধ্যে থেকে উঠে গোল হয়ে বসে বলল, ইভা আপুর। সানজিদা খান এবার বুঝলেন জ্যোতি এখন পর্যন্ত স্মরণে আনতে পারেনি ওর সেন্স একদিন নয় পরপর 3 দিন পর ফিরেছে। ওনার নিজেরই এবার খারাপ লাগলো। বোনের বিয়ে হয়ে গেল, মেয়েটা একটু আনন্দ করতে পারলো না, তাই তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তুমি সেন্স হারিয়েছিলে কবে মনে আছে? 8 তারিখ ছিল ওই দিন। আজ 11 তারিখ। তোমার আপু আজকে জামাই নিয়ে ফের আসবে। কি বলছো? 3 দিন আমার সেন্স ছিল না? সানজিদা খানের বলে স্বীকারোক্তি দিতেই সাথে সাথেই ওর মনটা খারাপ হয়ে গেল। ও ভাবতেও পারেনি ওর বোনের বিয়েটা ও খেতে পারবে না স্বামী নামক মানুষটার জন্য। এটা ভেবে এবার আরও বেশি অভিমানের পাল্লাটা ভারী হয়ে এলো ওর আরিশের প্রতি। ওর মনে মনে ভেবেই নিল এই লোকটার সাথে কোনোভাবেই আর কথা বলবেই না। জ্যোতিকে মুখটা বেজার করে চুপ হয়ে যেতে দেখে উনি উঠে দাঁড়িয়ে ওর গালে হাত দিয়ে বললেন, মন খারাপ করো না আম্মু, সব ঠিক হয়ে যাবে। দুধ আর ডিম সিদ্ধটা দিয়ে গেলাম, খেয়ে নিও। আম্মু, ডিম সিদ্ধ খাবো না, বমি আসবে, ওটা তুমি নিয়ে যাও। সানজিদা খান ও আর কথা বাড়ালেন না। ডিমের পিরিচ হাতে নিয়ে দুধটুকু রেখে চলে গেলেন। বিকেলের স্বচ্ছ বাতাস। জ্যোতি নিজের রুমের বারান্দায় বিষণ্ণ মনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।
তখন সাজদা খান চলে যেতে এক রাজ্য অভিমান এসে ওর মনে জেঁকে বসতে আরিশের রুমেও থাকবে না বলে তৎক্ষণে এই নিজের রুমে চলে আসে। এসে দরজাটা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে থাকতেই এক সময় শরীর দুর্বলতায় ঘুমিয়ে যায়। যুথি 1 ঘন্টা প্রায় ঘুমে আসতেই ইভা এসেছিল বোনকে দেখতে, কিন্তু ডাকার পরও সারা শব্দ না পেয়ে ঘুমাচ্ছে ভেবে নিজের রুমে চলে যায়। ইভা যেতে পরপরে ফারিও এসেছিল যুথির কাছে। বিকেল পেরিয়ে যাচ্ছে দেখে সাজিদা খান প্লেটে খাবার বেড়ে ফারিকে ডেকে যুথিকে দিতে বললে ফারি প্লেট হাতে নিয়ে যুথির দরজার কাছে এসে ধাক্কা দিতে নিলে দেখে দরজা ভেতর থেকেই খোলাই আছে। ফারি রুমে এসে প্লেটটা রেখে রুমের চারপাশে তাকাতেই দেখে যুথি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ফারি ওকে দেখে এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? যুথি ফারির উপস্থিতি টের পেয়ে আকাশের দিক থেকে চোখ সরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এই তো আছি। তুই জানিস 3 দিন তোর সেন্স ছিল না? আমার শাশুড়ি বলেছে। জানিস ওই 3 দিনে কি হয়েছে? তুই না বললে কিভাবে জানবো? ক্লান্ত চোখে ওর দিকে তাকিয়ে জানলে দেখলে আমার মতো হার্ট ব্লক করবি। বলে ফারি বলতে শুরু করলো, সেদিন ডক্টর আহিম চলে যেতে ওনার সাথে সাথে সাজিদা খানও আরিশকে উক্ত কিছু কথা বলে নিজের রুমে চলে যায়। তখন নিজের করা একমাত্র প্রাণপ্রিয় হৃৎপিণ্ডকে এভাবে নিথর দেহে পড়ে থাকতে দেখে নিজেই নিজের হাত থেতলে দেয়। তারপর আর কি, হাত অতিরিক্ত যন্ত্রণা হওয়ার কারণে সে জায়গায় ড্রেসিং করে মলম লাগিয়ে নিজেই নিজের ব্যান্ডেজ করে নেয়। সময় পার হয়ে ঘন্টা পেরিয়ে এক সুন্দর সকালের সূচনা হয়। খানমহল জুড়ে হয় আনন্দের মেলা। আজ কাঙ্ক্ষিত দিন ইভার বিয়ে। যদিও এটা ভেবে কষ্টও হচ্ছে, বাড়ির শান্তশিষ্ট ভদ্রমেয়েটা অন্য বাড়ি চলে যাবে। জামাইয়ের পারমিশন ছাড়া এ বাড়ি আগের মতো আর থাকতে পারবে না। সকাল সূচনা এ বাড়ি বয়ে করতে পারবে না। আসলে মেয়েদের জীবনই এমন। ইভা সেই সকাল থেকেই চোখ মুখ কালো করে বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। আজ এত আপন মানুষ, এত চেনা মুখ রেখে সব অচেনা ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। তখন তার একমাত্র ভরসা হয়ে উঠবে তার স্বামী। এই স্বামী নামক মানুষটার জন্যই রক্তের মানুষগুলোর থেকে আলাদা হয়ে এই একটা শব্দ নামক ব্যক্তির জন্য আজীবনটা তার হাত ধরে চলতে হয়, সুখ দুঃখের সাথে হতে হয়। আসলে কি ইভার জীবনটা এমন হবে? ওর স্বামী কি ওকে ভীষণ ভালোবাসবে? সবার থেকে একটু বেশি কি স্পেশাল হবে, নাকি পৃথিবীর মানুষদের মতোই স্বামী স্ত্রীর নাম মিলন এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? ইভা নানান কিছু চিন্তা করার মধ্যে সকালের নাস্তা নিয়ে হাজির হয় দৃষ্টি। ফুফাতো বোন দৃষ্টির সাথে ইভার খুবই ভালো সম্পর্ক। ছোট থেকেই দুজনের ভিতর ভীষণ মিল। কারো সামান্য কথাটুকু কারো কাছে শেয়ার করতে না পারলে মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না, ঠিক ফারি আর যুথির মতো। দৃষ্টি আসতেই ইভা হেডবোর্ডের থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে ওকে বসতে বললে দুজনে বেশ অনেকক্ষণ গল্পগুজব করলো। সময়টা প্রায় 10:23। সবাই পার্লারে যাওয়ার জন্য রেডি হয়ে এক জায়গায় হতে যুথিকে কোথাও না পেয়ে ফারি সুচি তারিশা একসাথে গেল ওর খোঁজ করতে। তবে খুঁজে এসে এমন একটা ঘটনা ওদের শুনতে হবে ওরা কল্পনাও করেনি। আরিশের পুরো রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। তার একমাত্র কারণ আরিশ নিজেই। যখন ফারিয়া আরিশের রুমে এসে যুথির এমন অবস্থা দেখে সবাই অবিশ্বাস্য কণ্ঠে একটু জোরে চেঁচিয়ে বলে ওঠে, আরে ওর মুখে মাস্ক কেন? কি হয়েছে ওর? ওদের এমন বাজখাই চেঁচানো কথায় আরিশ শুধু অপরাধী কণ্ঠে একটাই কথা বলেছিল, বেল্ট দিয়ে মেরে জোর করে বাসর করে অজ্ঞান করে রেখেছি। ব্যাস। আরিশের এতটুকু কথায় ওদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মনে হলো। সবাই নিশ্চুপ। সবার মাথায় একটা কথাই ঘুরছে যে আরিশ একটা মেয়ের জন্য গোটা দুনিয়ায় বিরুদ্ধে যেতে পারে। সে নিজেই এভাবে মেরে অজ্ঞান করে রাখলো, এটাও চোখে দেখতে হবে। পরক্ষণেই তারা আবার ভাবলো আরিশ যে মানুষ তার দ্বারা সবই সম্ভব। পুরো রুমে নীরবতা ভাঙ্গন করে ফারি বলল, ভাই কি করেছিল ও, যার জন্য এভাবে আঘাত করলি? ও কেন চিলেকোঠার ঘরে রাদিফকে জড়িয়েছিল? ও জানে না ওর শরীরের একটা পশম পর্যন্ত আমি ব্যতীত অন্য কেউ স্পর্শ করুক, সেটা আমার পছন্দ না। মেঝের দিকে স্থির দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে আরিশ এতুর কথায় ততক্ষণে সূচি মুখে রাগী আভা ফুটিয়ে একটু জোরেই বলল, তুই কি মানুষ ব্রো? মেয়েটা তোর জন্য এত কিছু করলো, সেখানে তুই? মানে এরপরও তোরা বলবি আরো বড় সারপ্রাইজ ছিল? হ্যাঁ তোর জন্যই ছিল।
কদিন ধরেই তো দেখছিলাম তোর পিছে পিছে সারপ্রাইজ দিবে বলে খুরখুর করছিল। কালকে মেহেদি আর্টিস্ট সবার হাতে মেহেদি দিয়ে দিলেও জুথির হাতে দিতে পারেনি, কারণ সে তোর নাম নিজের হাতে যত্ন সহকারে লিখবে বলে নিজে দুহাত রাঙিয়েছিল। কাল সারা সন্ধ্যা বসে আমরা এত প্ল্যান করে মেহেদি অনুষ্ঠান রেখে তোর জন্য রুমটা সাজালাম যেন তোর পছন্দ হয়, তোদের এই মুহূর্তটা তোরা স্মৃতি হিসেবে রাখতে পারিস। সেখানে তুই কি করলি ব্রো? আরিশ একদৃষ্টিতে নিচের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। সূচির এতগুলো কথায় মাথাটা তুলে জুথি বিছানায় পড়ে থাকা হাত দুটো উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে দেখল জুথির হাত দুটো মেহেদি রঙে চমৎকার ডিজাইনে রঙিন হয়ে আছে। দু হাতে তালুর মাঝে বরাবর এঁকে লেখা গোল আবৃত বৃত্তের মতো। হলুদ ফর্সা হাতে লেখাটা যেন ঝকঝক করে বোঝা যাচ্ছে। আরি সেটা দেখে ওর চোখ দুটো বন্ধ করে নিল। সাথে সাথে গড়িয়ে পড়ল দুফোঁটা চোখের পানি। আরিশ কোনো রকম মাথা ঠান্ডা রেখে বলল, তোরা আমার রুম থেকে এক্ষুনি যা। কিন্তু আমাদের কথা তো এখনো শেষ। তখন তোরা কোথায় ছিলি যখন আমি আমার মৌকে ভুল বুঝে ওর সাথে চিৎকার চেঁচামেচি করছিলাম, ওকে ব্যথা দিয়েছিলাম? শেষ কথাগুলো একটু চেঁচিয়ে বলতে ওরা দেখলো আরিশ অনবরত কান্না করছে। ওরা বুঝলো এই টাইপের মানুষগুলো এমনই হয়, দোষ করলে ভিতরে অনুতপ্ত ঠিকই হয়, তবে তা স্বীকার করতে রাজি নয়। এই যেমন আরিশ না বুঝে কারো কোনো কথা না শুনে আঘাত করলো, এখন দোষগুলো ওদের মাথায় দেওয়ার জন্য ওরা কেন আসলো না বলে আক্ষেপ করলো। ওরা আরিশের ডাক দেখে তপ্ত শ্বাস ফেলে। এই রুমে আর দাঁড়ালো না, সাহস পেল না। নিজ দায়িত্বে যেমন এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ওরা নিচে এসে সাজার আর ইচ্ছে দেখালো না, সিম্পলভাবে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিল। ওরা সাজতে যাবে না বলতেই ইভাকে দৃষ্টি মাইশা মনির সাথে পার্লারে পাঠিয়ে দিল। যদিও রোদকে ইভার সাথে পার্লারে যেতে বলেছিলেন মেহজাবিন খান, আজ রোদ আর ফারিদের বিয়েটাও ওনারা একসাথে দিয়ে রাখবেন বলে। তবে রোদ ওদের সাথে যায়নি। গিয়ে কি করবে, কার জন্য বউ সাজবে? রাফিদ সে তো জুথিকে ভালোবাসে, আর রোদের বিষয় তাহলেও ও ওর মা বাবার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্যই বিয়েতে হ্যাঁ বলা। তাছাড়া সে একটা মেয়ে, তার কতটুকুই বা ক্ষমতা? সে যে বিয়ে করবে না বলে বেঁকে বসবে, সেখানে রাফিদ ছেলে হয়ে বাবা মার মুখের ওপর কিছু বলতে পারলো না, বিয়ে আটকাতে পারলো না, সেখানে সে বিষয়টা হাস্যকর হয়ে যেত না? তবে সে জেনে শুনে এক বিষাক্ত জীবনে পা রাখতে যাচ্ছে। বিষয়টা তার মাথায় চওড়া হয়ে দাঁড়াচ্ছে বারংবার, কারণ সেও জানে ভালোবাসা না পাওয়ার বেদনা। তবে পার্থক্য হচ্ছে সে পেরেছে আরিশকে ভুলতে, কারণ সেটা তার মোহ ছিল, সুপ্ত একটা বাসনা ছিল মাত্র। কিন্তু রাফিদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টা। আদৌ কি তাদের সংসার হবে, নাকি নামেই মাত্র তারা বিয়ে করছে? তখন ফারিয়া চলে যেতে আরিশের ফোন আসতেই আরিশ সেদিকে খেয়াল দিল না। ও দু হাতে মাথা চেপে ধরে নিজেকে শান্ত করতে ব্যস্ত। তার বউ তার কলিজা পাখি, তার জন্য শুধু এই বাক্যটাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আরিশের ফোনে তখনও একইভাবে সমান্তরে ফোন বেঁধে যাচ্ছিল। বারংবার এভাবে ফোন আসাতে আরিশ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে কিছু শুনতে যাবে, তার আগেই ওপাশ থেকে বলে উঠল, আসছি। এই বলে ফোনটা কেটে আরিশ উঠে দাঁড়িয়ে একবার জ্যোতির দিকে তাকিয়ে সেভাবেই চোখ দুটো মুছে হেঁটে বেরিয়ে গেল। সময়টা দুপুর 2টা। ছেলে বাড়ির লোকেরা আসতে এখনও দেরি হবে, এমনটা তারা জানিয়েছেন কিছুক্ষণ আগেই। ওনারা যার ব্যস্ততায় কাজ করায় হঠাৎ থমকে যায় আরিশের আগমনে। ওনাদের মনে হলো ওনারা জেগে জেগে স্বপ্ন দেখছেন, কারণ ওনাদের সামনে দাঁড়িয়ে আছেন ওনাদের 4 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট ভাই ইউনুস খান, যাকে ওনারা নিখোঁজ হওয়ার পর তন্ন করে পুরো শহর খুঁজেছেন কিন্তু পাননি। আজ এত বছর পর ওনাকে এমনভাবে দেখে আবেগে প্রফুল্ল হয়ে তিনি 3 ভাই একসাথে ছুটে এসে ওনাদের বুকে জড়িয়ে নিলেন প্রিয় ছোট ভাইকে। অতঃপর ওনারা একসাথেই বলে উঠলেন, ভাই আমার, তুই বেঁচে আছিস? এত বছর কোথায় ছিলিস? কোথায় না খুঁজেছি তোকে। বড় ভাইদের এমন আবেগ প্রফুল্লতা পাশাপাশি উত্তেজিত হতে দেখে ইউনুস খান আস্তে ধীরে বললেন, মানে? ইউনুস খানের কথায় সাফওয়ান খান বিস্ফোরিত কণ্ঠে বললেন, কি বলছিস ছোট ভাই? একসাথে কথাটুকু বলে উনি নিঃশ্বাস ছাড়লেন। কি বলছিস ভাই? সেখান থেকে বের হলি কিভাবে? ওনাদের কথা শেষ হতে সাফওয়ান খান ছোট ছোট চোখ করে ছেলের পানে চাইলেন। আজ ওনার সত্যি মনে হচ্ছে আরিশ নামক ছেলেটা ওনার।
আজ ওনার গর্ব হচ্ছে, ছেলের প্রতিটা পদক্ষেপ ঠিক। এসব ভেবে উনি আরিশের কাছে এগিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে পিঠের ওপর চাপড় মেরে বললেন, তুমি ছোট ভাইয়ের খবর পেয়েছো, ওর চিকিৎসার জন্য সুইজারল্যান্ড পাঠিয়েছো, আমাদের বললে না কেন? বলার প্রয়োজন বোধ করিনি। আরিশের এমন কণ্ঠে সাফওয়ান খান কিছু জিজ্ঞেস করার মতো কথা বলার থাকলেও বললেন না। তার ভাইয়ের খবর কবে পেয়েছে, ভাইয়ের অবস্থা কি ছিল, এসব জিজ্ঞেস করার থাকলে উনিও করলেন না। কারণ আরিশের থেকে যে ওনারা উত্তর পাবেন না এটা ওনারা সবাই জানেন। তার কথা না বাড়িয়ে সবাই আরিশের কাছে বসে ওকে জড়িয়ে কৃতজ্ঞতা জানালো। পরিশেষে সবাই একটা কথাই ধিক্কার দিয়ে জানালো, তুমি যে বংশের বড় ছেলে, আজ তা আবার প্রমাণ করলে। ইউনুস খান ওনার উপস্থিতি ছিল সবার কাছে কাল্পনিক স্বপ্নের মতো। ইভা সে বাবার ফিরে আসার কথা শুনে বউ রুমে আসা আর বসে থাকতে পারেনি, ছুটে এসে বাবার কাছে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছিল সেদিন। চোখ থেকে টপ টপ করে পানি বেরিয়েছিল মমিনা খানের। বাবার উপস্থিতিতে ইভার ধুমধামভাবে বিয়েটা সম্পূর্ণ করে মেয়েকে বিদায় করেছিলেন। তার ইচ্ছা ছিল তার মেয়েদের বিয়ে দেখার, তাই তো একটু সুস্থ মনে হতে আজ ইভার বিয়ের কথা শুনে একদিন আগেই ফ্লাইটে উঠেছিলেন। ওনার সাথে দেখা হতে ওনার উপস্থিতিতে খানবাড়ি যেন আনন্দের মেলা ক্ষণে ক্ষণে ভেসে উঠেছিল। ইভার পাশাপাশি 3 কবুল বলে আইনি পেপার সাইন করে সবার উপস্থিতিতে বিয়ে হয়েছে রাফিদ রোদের। ইভার বিয়েতে অনেক মানুষ উপস্থিত থাকায় রাফিদের বিয়েটাও সবাই সেভাবেই নিল। এই বাড়ির ছেলেদের মেয়েটা সম্পূর্ণভাবে ঠিক করে। রাফিদের জন্য ওর রুমে বাসর ঘর সাজানো হলো। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে যখন হয়েছে দুজনের সংসার করতে হবে, সেটা তারা যেভাবে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে সেভাবেই ভালো। মোমবাতির স্নিগ্ধ আলোয় গোলাপ ফুল, রজনীগন্ধা ফুলের গন্ধে রাফিদের রুম জুড়ে মোমো করছে। তার ঠিক মধ্যখানে রোদ ঘাপটি মেরে গুজো হয়ে ঘুমিয়ে আছে। চারিদিকে মোমের আলোয় আলোকিত, মোমের হলুদ আলোয় রাফিদের সাজানো ফুলের রুম যেন ঝলঝল করছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক কেশবতী কেশ ছাড়িয়ে সিল্কের গাঢ় লাল খয়েরি শাড়ি এলোমেলো হয়ে ছড়িয়ে, যার দরুন রোদের শাড়ি কিছুটা হাঁটু পর্যন্ত উঠে এসেছে। একদম ফর্সা শরীর হলুদ আলোয় রোদকে যেন রাফিদের রুমে সাজিয়ে রাখা এক আকর্ষণীয় শোপিস লাগছে। এই অবস্থায় ওকে যদি একবার কেউ দেখতো তাহলে একটু হলেও তার ওকে ছুতে মন চাইতো। খানবাড়ির মেয়েদের যদি সৌন্দর্যতার অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে কোনো সংকোচ কিংবা প্রশ্ন ছাড়াই নিঃসন্দেহে রোদকে দেওয়া হতো। কিন্তু আফসোস, খানবাড়ির কোনো ছেলের চোখ এই ফুলের দিকে পড়েনি। যদি পড়তো তাহলে তারা ক্ষণে ক্ষণে রোদের সৌন্দর্যের প্রশংসা করত। বাবা বারংবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইতো। তার রূপ লাবণ্য বিপরীত দিকে যদি বাদরামি, চঞ্চলতা, ফাইজলামি, ঘাটতেরামি করার অ্যাওয়ার্ড দিত তাহলেও নিঃসন্দেহে সেটা চ্যুতি পেত। আর সেটা সেই বলদ মেয়েটার প্রেমেই পড়েছিল 2 পুরুষ, যার জন্যে একজন দহনে পড়লেও বাধা ডেঙিয়ে জয় করতে পারেনি। সে হচ্ছে নায়ক। যে ভালোবেসেছে তার মন তাকেই চেয়েছে, সে না পাওয়ার পর্যায়ে গিয়েও তাকে ছিনিয়ে নিয়েছে। সে হচ্ছে ভিলেন। হেরে যাওয়া, না পাওয়া শব্দ দুটো খুবই সহজ মনে হয়, কিন্তু এর ভয়াবহতা মারাত্মক। যে এর কবলে একবার পড়ছে তারা কদমে কদমে এর মর্মার্থ বুঝেছে। প্রেমের দহন খুবই ভয়াবহ জিনিস, তা না পাওয়ার যন্ত্রণা হৃদয়ে জ্বালিয়ে ছাই করে দেয়, হৃদয়টা কুড়ে কুড়ে খায়। আর ঠিক সেই মুহূর্ত যদি তাকে বিপরীত একজনের সাথে বেঁধে দেওয়া হয়, তখন মনে হয় সেই মানুষটাকে কষ্ট দিয়ে তিলে তিলে ধ্বংস করি। কেন সে জেনে শুনে আমার জীবনে এলো? রাফিদ যে কোনো দিন স্মোকিং করেনি, সে আজ খানমহলের পিছের বাগানটায় বসে সিগারেট খাচ্ছে। তার মন আজ কিছুতেই রুমের দিকে যেতে দিচ্ছে না। তার মন বারংবার চিৎকার করে বলতে চাইছে, হে নিষ্ঠুর পৃথিবী, কেন আমি তাকে পেলাম না? কি অন্যায় করেছিলাম আমি, যার জন্য এমন নিষ্ঠুর যন্ত্রণা দিলে আমায়? এসব ভেবে রাফিদ একদিকে সমান্তরে স্মোকিং করছে, তার তো চোখ থেকে টপ টপ করে পানি ফেলছে। ये जिस्म है तो क्या, ये रूह का लिबास है, ये दर्द है तो क्या, ये इश्क की तलाश है, फना किया मुझे ये चाहने की आश ने, तरा तरा शिकंत ही हुआ राजा है। গানটা সম্পূর্ণ শেষ হতে একা একাই আরেকটা গান বাজতে শুরু করলো।
হার আদা কি হতি হ্যাঁ গানগুলো চলা মুহূর্ত রাফিদ একাধারে এসব চিন্তায় মগ্ন থাকায় লিমা খানকে খানবাড়ির মহলে না পেয়ে বাগানের পিছনে বসার জায়গায় এসে দেখে তার ধারণাই ঠিক, তার ছেলে এখানে একা একা বসে আছে। এটা দেখে লিমা খান রাফিদের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, রাদীপ। রাফিদ হঠাৎ মায়ের কণ্ঠ পেয়ে হাতের সিগারেটটা নিচে ফেলে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার ভান করে মায়ের দিকে ঘুরে বলল, আরে আম্মু তুমি? হ্যাঁ আমি। রাত কটা বাজে দেখেছো তুমি? 9টা পেরিয়ে 10টার ঘুরে যাবে। তো তুমি এখনো এখানে বসে আছো কেন? দেখো রাদীপ, পাস্ট যেটা ফেলে এসেছো সেটাকে উড়িয়ে দাও। প্রেজেন্ট যেটা চলছে সেদিকে ফোকাস করো। মনে রেখো, রোদ তোমার বিয়ে করা স্ত্রী। ওর প্রাপ্ত মর্যাদা, স্বামীর অধিকার, ভালোবাসা কোনো কিছু থেকে তুমি ওকে বঞ্চিত করবে না। ওকে সম্পূর্ণটা পাই পাই করে দেবে। ওর যেন কোনোদিন মনে না হয় ওর স্বামীর দিক থেকে ও অবহেলিত হয়েছে। আর যে কথাটা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ওকে সম্পূর্ণটা পাই পাই করে দেবে। ওর যেন কোনোদিন মনে না হয় ওর স্বামীর দিক থেকে ও অবহেলিত হয়েছে। আর যে কথাটা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমার বছরের মাথায় নাতি নাতনি চাই। আশা করি তোমাকে ফের এই সম্পর্কে আর বোঝাতে হবে না।